আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা দেখব ডাটা অ্যানোটেশন দিয়ে আমরা কিভাবে ভ্যালিডেশন করতে পারি এবং ডাটা অ্যানোটেশন ইউজ না করে আমরা ফ্রন্ট এন্ড থেকে কিভাবে ভ্যালিডেশন ইউজ করি। সো আমাদের আজকের টপিকস হচ্ছে ভ্যালিডেশন। আমাদের আগের প্রজেক্টে আমরা স্টুডেন্ট একটা মডেল নিয়ে আমরা ক্রুড করেছিলাম এবং সেটা অটোমেটিক্যালি হয়ে গিয়েছিল, আমরা যেটা দেখেছি। আজকে আমরা দেখব যে আমাদের এই এমপ্লয়ি মডিউলটা আছে, এটা আমাদের একবারেই ফাঁকা একটা মডিউল। আমরা এই এমপ্লয়ির জন্য এখনো কোনো মডেল নেইনি। তো আমরা একটা মডেল নিয়ে কিভাবে এই এমপ্লয়ি মডিউলটাকে ভ্যালিডেট করতে পারি এবং কিভাবে অ্যাড, এডিট এবং ডিলিট করতে পারি আজকে আমরা দেখব। তো আমরা শুরুতেই হচ্ছে একটা ক্লাস নিয়ে নেই এখানে এমপ্লয়ি। আমরা জানি যেই ক্লাসটা আমরা নিব ডাটাবেজের এই মডেলের মধ্যে, এটা আমরা ডাটাবেজে এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা সেটা ম্যাপ করব। এন্টিটি ফ্রেমওয়ার্ক কি? এন্টিটি ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা ওআরএম। এগুলো ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওআরএম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপার, অর্থাৎ আমাদের যে অবজেক্টটা থাকবে এটা ডাটাবেজের সাথে ম্যাপ হবে, এই জিনিসটাই হচ্ছে ওআরএম। তো আমরা যদি সহজভাবে বলি এন্টিটি ফ্রেমওয়ার্ক কি, এন্টিটি ফ্রেমওয়ার্ক হচ্ছে মাইক্রোসফটের তৈরি একটা ওআরএম ফ্রেমওয়ার্ক, যেটা আমরা ডাটাবেসকে টেবিলে রূপান্তর করার জন্য ব্যবহার করি, বা এসকিউএল কোয়েরি না লিখে আমরা ক্রুড অপারেশনগুলো করি যেটা ব্যবহার করে। আর ওআরএম কি? ওআরএম হলো এমন একটা টেকনোলজি বা পদ্ধতি যেটা ডাটাবেসকে টেবিলে রূপান্তর করে, বা অবজেক্টে, ডাটাবেসের টেবিলকে অবজেক্টে রূপান্তর করে বা ক্লাসে রূপান্তর করে, এটা হচ্ছে ওআরএম। তো আমরা যদি একটা এমপ্লয়ি নেই, এমপ্লয়ি এটা হচ্ছে আমার একটা ক্লাস। আমরা এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব এবং এন্টিটি ফ্রেমওয়ার্ক কি করবে? এই অবজেক্টকে ডাটাবেজের টেবিলে কনভার্ট করবে যখন আমরা ডাটা সেভ করব। আবার যখন আমরা ডাটা গেট করব তখন কি করবে? ডাটাবেজের টেবিলের যে রো আছে, এমপ্লয়ি টেবিলের যে রো আছে, সেটা এমপ্লয়ি অবজেক্টে কনভার্ট করবে, বা এমপ্লয়ির যে ক্লাস এই স্ট্রাকচারে বিল্ড করবে। আমরা জানি যে ক্লাস কি? ক্লাস হচ্ছে অবজেক্টের জন্য একটা টেমপ্লেট। তো আমরা এমপ্লয়িতে কি কি রাখবো আমরা একটু দেখি। যে এমপ্লয়িতে আমরা বাই ডিফল্ট আমাদের একটা এমপ্লয়ি আইডি লাগবে। আইডিটা কেন লাগবে? আমরা এই আইডি দিয়ে এমপ্লয়িকে চিনবো যে এটা এমপ্লয়ির আইডি, অর্থাৎ এটা ইউনিক আইডেন্টিফায়ার। ওকে, আমরা চাইলে এটাতে কি করে দিতে পারি? আমরা এটা কি সেট করে দিতে পারি, আবার অটো ইনক্রিমেন্ট করে দিতে পারি। তো অটো ইনক্রিমেন্ট হচ্ছে ডটনেট 6 এর পরে বাই ডিফল্ট অটো ইনক্রিমেন্ট গুলো কাজ করে, বা লেটেস্ট যে ভার্সন গুলো এগুলো অটো ইনক্রিমেন্ট বাই ডিফল্ট ভাবে এই এন্টিটি ফ্রেমওয়ার্ক প্যাকেজের মধ্যে থাকে। এর আগের যে ভার্সন গুলো ছিল ওইখানে এখানে অটো জেনারেটেড আইডেন্টিটি এটা ট্রু করে দেওয়া লাগতো এবং সাথে কি অ্যাড করে দেওয়া লাগতো। ওকে, এরপরে আমরা কি নিব? আমরা নিব হচ্ছে এমপ্লয়ির নেম। এমপ্লয়ির নেমটা আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে স্ট্রিং ডট এমটি, বা আমরা যদি ডিফল্ট দেই সেক্ষেত্রে ডিফল্ট নট, অর্থাৎ ডিফল্ট নট। ওকে, এখন আমরা কি করতে পারি? আমরা এটাতে ডিফল্ট নট দিলে এটা বাই ডিফল্টই রিকোয়ার্ড নিয়ে নেয় ভ্যালিডেশনের জন্য। লেটেস্ট যে ভার্সন এটাতে রিকোয়ার্ড দিয়ে রিকোয়ার্ডের দরকার হয় না। তারপরে আমরা বোঝার জন্য এখানে রিকোয়ার্ড লিখে দিলাম যে আমরা কিভাবে ভ্যালিডেশন করব। এখন যদি আমি রিকোয়ার্ড দেই, আমি দেখব সিস্টেম ডট কম্পোনেন্ট মডেল ডট ডাটা অ্যানোটেশন। ওকে, এখান থেকে হচ্ছে রিকোয়ার্ড একটা অ্যাট্রিবিউট। আমরা যদি দেখি এই রিকোয়ার্ডটা কি, রিকোয়ার্ড হচ্ছে ডাটা অ্যানোটেশনের একটা অ্যাট্রিবিউট। ওকে, এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি কি করতে পারি? আমি এরর মেসেজ দিতে পারি। এরর মেসেজ কি? নেম যদি আমার ফাঁকা থাকে তাহলে কি দেখাবে? নেম ইজ রিকোয়ার্ড একটা মেসেজ দেখাবে। ওকে, আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে স্ট্রিং লেন্থ। স্ট্রিং লেন্থ আমি দিলাম নেমের ক্ষেত্রে 100। সেই ক্ষেত্রে আমি যখন মাইগ্রেশন দিব, মাইগ্রেশন দিলে কি হবে? আমার এই ডাটাবেজের যে টেবিলটা ক্রিয়েট হবে ওইখানে আমার নেমের যে কলাম সাইজ, আমরা এসকিউএল সার্ভারে যদি যাই, আমরা যদি একটু এসকিউএল সার্ভারে যাই, তো এসকিউএল সার্ভারে দেখবো যে প্রতিটা টেবিলের জন্য আমরা যে কলামগুলো ক্রিয়েট করি এই কলামগুলোর স্ট্রিং লেন্থ বা সাইজ দেয়া থাকে। সেটা হচ্ছে আমি যদি এখানে বাই ডিফল্ট কোনো সাইজ না দিই তাহলে ওইখানে স্ট্রিং এর লেন্থ বা সাইজ হচ্ছে ম্যাক্স, স্ট্রিং ম্যাক্স। আর আমরা যদি সাইজ দিয়ে দেই তাহলে এটার আমরা যে সাইজটা দিয়ে দিব এই সাইজে ওই কলামটা ক্রিয়েট হবে। সাইজের সুবিধা কি? আমি যদি এখানে স্ট্রিং কলাম লেন্থে আমি যদি সাইজ না দেই, স্ট্রিং লেন্থ না দেই, তাহলে যখন স্ট্রিং ম্যাক্স হবে তাহলে ওই ডাটাবেসের সাইজটা একটু নরমাল যে সাইজ হয় এর থেকে
ডাটাবেজের ওই কলাম সাইজটা বড় হবে, অর্থাৎ ডাটাবেজের যে সাইজটা টোটাল সাইজ এই সাইজটা বড় হবে। আমরা যদি এখন স্ট্রিং লেন দিয়ে দেই, আমরা এখানে একটু দেখি, আমি গেলাম হচ্ছে কলামে আমরা দেখবো যে এর আগে যে স্টুডেন্টটা ক্রিয়েট করেছিলাম এখানে এন ভার্কার ম্যাক্স, অর্থাৎ এটার কোনো সাইজ নাই, এটার ম্যাক্সিমাম যে সাইজ অ্যালাউ করে ডাটাবেজে সেই সাইজটাই নিবে। এখন যদি আমরা 100 দিই তাহলে এই নেমে আমরা যে ভ্যালুটা দিব এটা 100 এর বেশি নিবে না। এটা অবশ্যই ডাটাবেস সাইজের উপরেও একটা ডিপেন্ডেন্সি আছে। ওকে, তাহলে আমরা এখানে দিলাম সাইজ হচ্ছে 100, এটা হচ্ছে আমার কলাম সাইজ। এবার আমি কি করব, আমি এখানে মিন লেন্থ, মিনিমাম যেহেতু আমার একটা নেম আমি লিখব, এই ফিল্ডে একটা নেম ইনপুট দিব, আমার মিনিমাম লেন্থ হবে কত 3, অর্থাৎ এখানে সর্বনিম্ন অ্যাটলিস্ট আমাকে 3টা লেটার ইনপুট দিতে হবে। এটা যদি আমি না দেই তাহলে আমি কি দিব, একটা ইরর মেসেজ দেখাবো। ইরর মেসেজটা কি রকম, আমি এরকম একটা মেসেজ দিতে পারি, যেহেতু নেম আমার এখানে 3 ক্যারেক্টার থেকে 100 ক্যারেক্টার, নেম মাস্ট বি বিটুইন 3 to 100 ক্যারেক্টার্স। ওকে, তাহলে যখন আমি ডাটা সাবমিট করব, আমি যদি ফাঁকা পাঠাই অথবা আমি জাস্ট একটা নেমের ক্ষেত্রে এ লিখে যদি সাবমিট দেই, সেক্ষেত্রে আমার এই ভ্যালিডেশন মেসেজটা চেক করবে। এরপরে আমি আরেকটা প্রপার্টি নিলাম, সেটা হচ্ছে স্ট্রিং ইমেইল। স্ট্রিং ইমেইল আমি নিলাম কেন, আমি এখানে ইমেইল ইনপুট দিব এবং এটাও আমি ডিফল্ট নট করে দিলাম। এখন যদি আমি এখানে ভ্যালিডেশন চেক করতে যাই তাহলে আমার এইটা বাই ডিফল্ট, আমি জানি যে ডিফল্ট নট দিলে এটা রিকোয়ার্ড ভ্যালিডেশনটা হয়ে যায়। তারপরে আমি এখানে দিলাম রিকোয়ার্ড, ইমেইল ইজ রিকোয়ার্ড, এটা হচ্ছে আমার ইরর মেসেজ। এখন এটার টাইপ কি, এটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস। ইমেইল যদি আমার ফরম্যাট ঠিক না থাকে তাহলে আমি ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেস নামে একটা মেসেজ দেখাবো যে এই ইমেইল অ্যাড্রেসটা ইনভ্যালিড। এরপর আমি আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট। আমি আরেকটা প্রপার্টি নিলাম স্ট্রিং ডিপার্টমেন্ট, বা কোন ডিপার্টমেন্টের এমপ্লয়ি সে, আমি এটাও ডিফল্ট নট নাল করে ডিফল্ট নট করে দিলাম। তো আমি ডিপার্টমেন্টটাও রিকোয়ার্ড করে দেই, আমি এখানে দিলাম রিকোয়ার্ড এবং সাথে আমি কি দিয়ে দিব, রিকোয়ার্ডের ভিতরে ইরর মেসেজ। তাহলে আমার ইরর মেসেজ কি, ডিপার্টমেন্ট ইজ রিকোয়ার্ড, এবং ডিপার্টমেন্টের আমি লেন্থ দিয়ে দিলাম হচ্ছে স্ট্রিং লেন্থ, আমি দিলাম হচ্ছে মিনিমাম লেন্থ 2 এবং এরর মেসেজ দিলাম ডিপার্টমেন্ট মাস্ট বি বিটুইন 2 to 50 ক্যারেক্টার্স। আমি এমপ্লয়ির জন্য আরেকটা ইন্টিজার ভ্যালু নেই, সেটা হচ্ছে এজ। এজে আমার এজ লিমিট হবে হচ্ছে 18 এজ থেকে 65, কারণ এর বাইরে আমার এমপ্লয়ি সাধারণত থাকে না। আমরা জানি যে 18 ইয়ার্স ওল্ড থেকে এমপ্লয়ি শুরু হয়। তো আমরা রেঞ্জ দিলাম হচ্ছে 18, প্রথমটা হচ্ছে আমার মিনিমাম, এরপরটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, আমি দিলাম 60 বা 65। এজ মাস্ট বি বিটুইন 18 and 65। ওকে, তাহলে এটা আমি কি ভ্যালিডেট করলাম, আমি রেঞ্জ ভ্যালিডেট করলাম। তাহলে আমি যদি কোনো এমপ্লয়ির এজ দেই 20 ইয়ার্স সেক্ষেত্রে ভ্যালিড, আর যদি আমি বিলো 18 দেই লাইক 16 বা 15 সেক্ষেত্রে আমাকে এটা ভ্যালিডেশন মেসেজে আটকাবে। ওকে, এরপরে আমি আরেকটা জিনিস ইনপুট নিলাম, সেটা হচ্ছে স্যালারি। স্যালারিটা আমরা জানি যে অনেক সময় এটাতে হচ্ছে ডেসিমাল ভ্যালু আসে। নর্মালি অফিসে রাউন্ড স্যালারি দিলেও আমরা এই নাম্বার বা অ্যামাউন্ট যেটা কারেন্সি বোঝায় এগুলো আমরা কি করব, এগুলো আমরা হচ্ছে ডেসিমালে নিব। ওকে, তাহলে আমি স্যালারি নিলাম এবং স্যালারি আমি দিলাম রেঞ্জ, স্যালারির জন্য আমি রেঞ্জ দিলাম। তাহলে স্যালারি রেঞ্জ আমার যে এমপ্লয়ি আছে আমি মিনিমাম ধরলাম 1000, এবং ম্যাক্সিমাম ধরলাম হচ্ছে 2 লাখ অথবা 5 লাখ। স্যালারি মাস্ট বিটুইন 1000 এবং ম্যাক্সিমাম 5 লাখ। তো এই হচ্ছে আমার ভ্যালিডেশন, মডেল ভ্যালিডেশন বা ডাটা অ্যানোটেশন বাইন্ডিং।
এখন আমি কি করব, আমি যখন এই ভ্যালিডেশন একটা মডেল ক্রিয়েট করব, আমার বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি মডেলের উপরে সামারি লিখে দেব। তাহলে এই ক্লাসটা আমি কি জন্য নিয়েছি, আমি এটা এমপ্লয়ির জন্য একটা মডেল ক্রিয়েট করেছি। তাহলে এটা আমাকে কি রিপ্রেজেন্ট করবে, এটা এমপ্লয়ির যে টেবিল সেটা রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি এখানে একটা সামারি লিখে দিব, দিস ক্লাস উইল রিপ্রেজেন্ট ডাটাবেজ এন্টিটি ফর এমপ্লয়ি। অর্থাৎ এই এমপ্লয়ি ক্লাসটা ডাটাবেজ এন্টিটির, এমপ্লয়ির যে ডাটাবেজ টেবিলটা আছে সেটা এন্টিটি রিপ্রেজেন্ট করে। এবং আমি যদি পারি, আমি পারলে প্রত্যেকটা প্রপার্টির আমি এখানে সামারি লিখে দেব। এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে আমি যখন এই প্রপার্টির উপরে হোভার করব, আমি অবজেক্ট ক্রিয়েট করে দেখব, এটা যখন আমি এই প্রপার্টির উপরে হোভার করব তখন এই ফিল্ডের কাজ কি এটা আমি দেখতে পারবো। এবং অন্য কেউ যদি আসে এই সামারি দেখে, এইটা ডেভেলপ করছি ইউজার এ, আমি যদি ধরি যে এটার ডেভেলপার হচ্ছে এ এবং কোডটা রিভিউ করছে হচ্ছে ডেভেলপার বি, তখন ডেভেলপার বি এই সামারি দেখে বুঝতে পারবে যে এমপ্লয়ির এই ক্লাসটা কি কারণে ইউজ করা হয়েছে, বা এখানে নেমটা কি কারণে ইউজ হয়েছে, ইমেলটা কি কারণে ইউজ হয়েছে। তো এইগুলো বোঝার জন্য আমরা অবশ্যই অন্য ডেভেলপার যাতে আমার কোডগুলো বুঝে, আমি এখানে কোডের সামারি লিখবো, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো আমি সবগুলো সামারি লিখে ফেলি। ওকে, তো আমি এখানে সামারি গুলো লিখে ফেলেছি। সামারি লেখার সময় আমি আরেকটা জিনিস অ্যাড করেছি এখানে, রিমার্কস। তো রিমার্কস কি, রিমার্কস হচ্ছে আমি যদি এই প্রপার্টির উপরে যাই লিখি, আমি এখানে এখানে গিয়ে আমি একটা ডিবি অথবা var এমপ্লয়ি ইকুয়াল নিউ এমপ্লয়ি, আমি যদি একটা ক্রিয়েট করি, আমি এখানে দেখব যে এই আমি যে সামারিটা লিখেছি বা আমি যে রিমার্কসটা লিখেছি আমি এটা এখানে দেখতে পারবো। ওকে, তাহলে আমি এখানে কি করলাম, মডেল নিউ এমপ্লয়ি ক্রিয়েট করলাম, এমপ্লয়ির একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আমি যদি এখন লিখি এমপ্লয়ি ডট নেম, তাহলে আমি নেমের উপরে যদি মাউস নিয়ে যাই আমি কি দেখব, নেমের উপরে যদি আমি মাউস নিয়ে যাই, নেম ইজ নট নাল হেয়ার। এখন আমি যদি এই নেমের উপরে ধরি এবং আমি যদি ডিসক্রাইব করি, তাহলে আমি দেখতে পারবো যে এই নেমে আমার এখানে রেঞ্জ বা যে ডাটা নোটেশন থেকে যে আমি ভ্যালিডেশন গুলো বা সামারি গুলো দিয়েছি, এই যে সামারি এবং রিমার্কস গুলো যেটা দিয়েছি আমি ভ্যালিডেশনের জন্য, সেই জিনিসটা এই নেমের উপরে শো করবে। এটা শো করলে সুবিধা কি, একজন ডেভেলপার এই ক্লাসে না এসেও ওই প্রপার্টির উপরে মাউস নিয়ে দেখতে পারবে যে আসলে আমার এখানে কি ধরনের ভ্যালু বা কি পাস করতে হবে বা সেট করতে হবে। ওকে, তো আমরা এখন এমপ্লয়ি ক্লাসটা এখানে ক্রিয়েট করেছি। আমরা এই এমপ্লয়ি ক্লাসটা কি করব, আমরা জানি যে ক্লাস আমার এখানে আমি জাস্ট একটা টেমপ্লেট ডিক্লেয়ার করলাম এমপ্লয়ির জন্য। এখন আমাকে এটা ডাটাবেজের সাথে ম্যাপ করতে হবে। ডাটাবেজের সাথে ম্যাপ করার জন্য আমাকে যেতে হবে ফার্স্ট ওয়েব অ্যাপ, যে ডিবি কনটেক্সটটা আছে আমার সেইখানে যাওয়ার পর আমি কি করব, পাবলিক ডিবি সেট আমি এখানে দিব এমপ্লয়ি। আমি চাইলে এটা বহু বচন করে দিতে পারি এমপ্লয়িজ, যেখানে যেহেতু এখানে আমার মাল্টিপল রেকর্ড থাকবে, তো আমি এটা চাইলে এমপ্লয়িজ করে দিতে পারি অথবা আমি সিঙ্গুলার রাখতে পারি। ওকে, এখন আমি এই যে আমার যে ডাটাবেজের কনটেক্সট, এই কনটেক্সটের মধ্যে আমি এমপ্লয়ি টেবিলটা অ্যাড করে দিয়েছি, কিন্তু আমার ডাটাবেজে এখনো এই এমপ্লয়ি টেবিলটা নাই, এই এমপ্লয়ি টেবিলটা এখনো ক্রিয়েট হয়নি। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে আমি ডাটাবেজ কনটেক্সটের মধ্যে আমার এন্টিটিটা বা আমার মডেলটা চিনায় দিলাম, এটাকে আমার মাইগ্রেশন করতে হবে। মাইগ্রেশন করলে কি হবে, ডাটাবেজের সাথে আমার এই মডেলটা ম্যাপ হয়ে যাবে। তাহলে আমি যদি এখন ফার্স্ট ওয়েব অ্যাপ যেটা আমার প্রজেক্ট, এইখানে মাইগ্রেশন দেওয়ার নিয়ম হচ্ছে আমার যদি মাল্টিপল প্রজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমার অবশ্যই এমভিসি প্রজেক্টটা স্টার্টআপ প্রজেক্ট থাকতে হবে, এবং এখানে ডিফল্ট প্রজেক্ট থাকবে যেখানে আমার এই ডিবি কনটেক্সটটা যেই প্রজেক্টের মধ্যে থাকবে সেটা। এটা আমরা পরবর্তীতে এন্টায়ার আর্কিটেকচার যখন শুরু করব বা একটা ব্লগ সাইট বা ই কমার্স সাইট যখন ডেভেলপ করব আমরা তখন দেখব। এখন যেহেতু আমাদের একটাই অ্যাপ্লিকেশন আছে, এখানে একটাই প্রজেক্ট ফাইল আছে এবং সেম প্রজেক্ট ফাইলেই আমাদের এই ডিবি কনটেক্সটটা আছে, তো আমরা এই প্রজেক্ট ফাইলটাই
এখানে শো করব। তো আপনারা চাইলে এই যে মাইগ্রেশন স্কিমা এগুলো দেখতে পারেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব যে মাইগ্রেশন যে সিএলআই গুলো এগুলো কি কি। তো আমি যদি এখানে দেই অ্যাড দিয়ে যদি আমি ট্যাব দেই, আমি দেখবো যে অ্যাড দিয়ে যে মাইগ্রেশন সিএলআই গুলো, অ্যাড দিয়ে যে সিএলআই গুলো আছে এগুলো সব এইখানে দেখা যাবে বা আমাকে এখানে সাজেস্ট করবে। তো যেই সিএলআই এক এক সিএলআই এর এক এক রকম কাজ থাকে, এগুলো দেখে নিতে হবে। আমি অ্যাড মাইগ্রেশন যদি দেই, এটা দিয়ে কি হবে, আমার একটা স্কিমা ক্রিয়েট হবে বা একটা ক্রিয়েট স্কিমা জেনারেট করবে, অথবা আমার যে পেন্ডিং যেই জিনিসগুলো আমার এই ডিবি কনটেক্সটের মধ্যে আছে যেটা ডাটাবেজে নাই, সেই জিনিসগুলোর জন্য সে একটা এসকিউএল স্কিমা ক্রিয়েট করবে এই সি শার্প করে। তাহলে আমি যদি এখন লিখি অ্যাড এমপ্লয়ি টেবিল ইনটু ডাটাবেস, এটা আমি কি দিলাম, এটা আমি মাইগ্রেশন স্কিমার একটা নেম দিলাম। ওকে, এখন আমার ফুল অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে। বিল্ড হওয়ার পরে যদি কোনো এরর না থাকে, সে একটা এসকিউএল স্কিমা ক্রিয়েট করবে। এখন যদি আমি দেখি এখানে যে স্কিমাটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে মাইগ্রেশন স্কিমা। আমি যদি এখানে দেখি, এখানে দুইটা মেথড আছে, আমরা এর আগে দেখেছিলাম আপ এবং ডাউন। আপটা কল হবে যদি আমি আপডেট ডাটাবেস দেই, তাহলে এই আপটা কল হবে এবং এই ক্রিয়েট স্কিমাটা এক্সিকিউট হবে, এটা হচ্ছে ক্রিয়েট টেবিল। এবং যদি আমি ডাউন দেই তাহলে কি হবে, বা আমি যদি রিমুভ মাইগ্রেশন দেই, রিমুভ মাইগ্রেশন দিলে এই ডাউন মেথডটা কল হবে। তাহলে আমি যেহেতু এই টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি, আমি দিব হচ্ছে আপডেট ডাটাবেস। ওকে, আমি যদি আপডেট ডাটাবেস দেই তাহলে আমার যে ডাটাবেজ আছে, আমি যদি ডাটাবেজে গিয়ে রিফ্রেশ করি, আমি দেখব যখন আমার মাইগ্রেশন সাকসিড হবে, অর্থাৎ এখানে যদি কোনো এরর না থাকে, আমি এখানে দেখব যে ডান। ফাইনালি আমি দেখব যে ডান। যদি ডান হয়, আমি যদি এখন ডাটাবেজে যাই, গিয়ে আমার টেবিল যেটা আছে, টেবিল ফোল্ডারটা যদি আমি রিফ্রেশ করি, তাহলে আমি এই এমপ্লয়ি যে টেবিল এটা পাবো। ওকে, এখন আমি এই এমপ্লয়ি ডাটা শো করাবো কোথায়, আমার এমপ্লয়ি যে কন্ট্রোলার আছে এর ভিতরে যে ইন্ডেক্স ভিউ আছে, আমি সেখানে এমপ্লয়ি ডাটাগুলো শো করব। তো আমি যদি এখন যাই কন্ট্রোলারের ভিতরে এমপ্লয়ি কন্ট্রোলার, এবং আমি যদি দেখি যে ভিউ এর মধ্যে আমার এমপ্লয়ি ভিউয়ে ইন্ডেক্স ভিউটা আছে, তো আমার এখানে কি লাগবে, আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ লিখব, যেটা দিয়ে আমি অ্যাড নিউ পেজে যাব এবং আমার একটা টেবিল থাকবে। আমার টেবিলে কি কি কলাম থাকবে, টেবিলে থাকবে আইডি, নেম, ইমেল, ডিপার্টমেন্ট, এজ এবং স্যালারি। তো আমি কি করব, আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, অ্যাঙ্কর, এবং এখানে দিব হচ্ছে এসপি অ্যাকশন। এসপি অ্যাকশন দিব আমি ক্রিয়েট, অর্থাৎ আমার ক্রিয়েট একটা অ্যাকশন থাকবে। এই অ্যাকশনে গিয়ে আমি কি করব, অ্যাড নিউ এমপ্লয়ি। আমি চাইলে এটা সিএসএস ক্লাস দিয়ে দিতে পারি, ক্লাস বুটস্ট্র্যাপের যে ক্লাস আছে বিটিএন প্রাইমারি। ওকে, এই ক্লাস দিলে আমার এই বাটনটা স্টাইল হয়ে যাবে। তাহলে আমি অ্যাড নিউ এমপ্লয়ি দিলে আমার এই এমপ্লয়ি বাটনের টেক্সটটা এখানে শো করবে হচ্ছে অ্যাড নিউ এমপ্লয়ি। ওকে, এখন আমি কি করব, আমি এখানে জাস্ট শুধু এসপি অ্যাকশন দিলে, এসপি অ্যাকশন যদি আমি শুধু দেই, তাহলে এই অ্যাকশনটা আমার কল হবে সবসময় এমপ্লয়ি কন্ট্রোলার থেকে, কারণ আমি কারেন্টলি আসি এখানে। যদি আমি বিল্ড দেই তাহলে আমি দেখবো যে আমি এখন কোন অ্যাকশনের মধ্যে আছি বা কোন কন্ট্রোলারের মধ্যে আছি, আমি আছি এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে। যেহেতু আমি এখানে কন্ট্রোলার ডিক্লেয়ার করিনি, আমি শুধু অ্যাকশন ডিক্লেয়ার করেছি, তাহলে এই রাউটিংটা ক্রিয়েট হবে শুধু এমপ্লয়ি কন্ট্রোলারের অ্যাকশনের উপর বেস করে। আমি যদি একটু দেখি, এখানে যদি মাউস নিয়ে যাই, আমি দেখবো যে এমপ্লয়ি ক্রিয়েট, এইখানে যে আমার ইউআরএলটা দেখাচ্ছে এমপ্লয়ি ক্রিয়েট, আমি যদি যাই এমপ্লয়ি স্ল্যাশ ক্রিয়েট, তার মানে আমি যদি এখানে কন্ট্রোলার ডিক্লেয়ার না করি, আমি যদি কন্ট্রোলার ডিক্লেয়ার না করি, তাহলে আমার শুধু আমি কারেন্ট যে কন্ট্রোলারের মধ্যে আছি, আমার এই কন্ট্রোলারের রাউটটা এখানে পেয়ে যাবে, কন্ট্রোলারটা এখানে পেয়ে যাবে। ওকে, এখন আমি কি করব, আমি একটা টেবিল ক্রিয়েট করব। আমি যদি দেখি, আমি টেবিলটা কপি করে নিয়ে আসি বুটস্ট্র্যাপ থেকে, অথবা এখানে সাজেস্ট করছে। তো আমি যদি একটা টেবিল ক্রিয়েট করি, তো এটা হচ্ছে আমার শুধু এইচটিএমএল মার্কআপটা টেবিলের জন্য। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আবার বিল্ড দেই, তাহলে আমি এই টেবিলটা এখানে দেখতে পারবো। আমি যদি পেজটা রিফ্রেশ করি, আইডি, নেম, ইমেল, ডিপার্টমেন্ট, এজ, স্যালারি, এবং আমার একটা অ্যাকশন কলাম থাকবে, যে অ্যাকশন কলামে কি হবে, আমার এই টেবিলটা, আমার এই অ্যাকশন কলামে
আমার এই বাটনগুলো থাকবে। ওকে, তাহলে এখানে আমার ডাটা নিয়ে আসার জন্য কি লাগবে? এখানে ডাটা নিয়ে আসার জন্য আমার এই ভিউ এর মধ্যে ডাটা পাস করতে হবে। তাহলে আমি যদি যাই ইন্ডেক্সের মধ্যে আমি কি করব? ডাটা পাস করব এবং সেই ডাটাটা আমি এই ভিউ এর মধ্যে রিসিভ করব। তাহলে আমি প্রথমে ডাটা পাস করার জন্য যেই কোড সেটা লিখি। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের কি লাগবে, এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে এবং আমাদের যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট আছে প্রাইভেট রিড অনলি আই লগআর, এটা দিয়ে আমরা লগইন করব। এরপর আমরা কি করব? প্রাইভেট রিড অনলি আমার হচ্ছে ফার্স্ট ওয়েব অ্যাপ ডিবি কনটেক্সট, অর্থাৎ ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট, আমার যে কনটেক্সটটা আছে আমি সেটা এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসাবে নিব। আমি এই ডিপেন্ডেন্সির উপরে, মানে আমি এই ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট, কারণ আমি এটা ছাড়া, এই ক্লাসটা ছাড়া, এই ডিবি কনটেক্সটটা ছাড়া আমি কি করতে পারবো না, এখান থেকে ডাটা নিয়ে আসতে পারবো না। তাহলে আমি এখানে ডিবি কনটেক্সট এটা নিয়ে নিলাম, ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট ডিবি কনটেক্সট। ওকে, আমি আরেকটা জিনিস নিলাম, সেটা হচ্ছে লগআর। লগআর কেন? আমার এই ডাটা নিয়ে আসতে বা অ্যাপ্লিকেশনটা বা এই অ্যাকশনটা রান করতে বা এই কন্ট্রোলারটা রান করতে যদি কোনো ইরর হয়, আমি এই ইররগুলো কি করব? লগ করব। তো আমি লগ করার সময় এখানে কোন কন্ট্রোলার থেকে লগ করব সেই কন্ট্রোলারটা আমি আই লগআরের ভিতরে দিয়ে দিব। আমরা লগইন নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো, ওইখানে আমরা আরো ডিটেইলস দেখবো যে লগআর কিভাবে কাজ করে। এরপর আমরা কি করলাম? ডিবি কনটেক্সট ইকুয়াল, আমাকে এই যে আমি যেটা এখানে ইনজেক্ট করব সেটা আমার কনস্ট্রাক্টরের ভিতরে আমার পাস করে দিতে হবে। তাহলে কি হবে? এটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হবে এবং এই ইনস্ট্যান্সটা আমি উপরের যে ডিবি কনটেক্সট আমার ভেরিয়েবল আছে আমি সেইখানে অ্যাসাইন করে দিব। তাহলে আমি এখানে লিখলাম ফার্স্ট ওয়েব অ্যাপ কনটেক্সট ইকুয়াল ডিবি কনটেক্সট এবং আমি ডিবি কনটেক্সট ইকুয়াল লিখলাম হচ্ছে ডিবি কনটেক্সট। তো আজকের ভিডিওতে যেহেতু আমরা ভ্যালিডেশন নিয়ে কথা বলছি, আমরা এই ডিপেন্ডেন্সি ইনজেকশনগুলো আজকে এইগুলো নিয়ে কথা বলবো না, আমরা পরের ভিডিওতে ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আমি এখানে কি করব? ট্রাই ক্যাচ দিব। ট্রাই ক্যাচে আমার কি, যদি কোনো এক্সেপশন থাকে তাহলে আমি সেটা ক্যাচ করব। আমরা এরপরে আমরা কিভাবে ভিউ ডাটা দিয়ে বা টেম্প ডাটা দিয়ে আমরা এক্সেপশন মেসেজগুলো শো করাতে পারি এটা দেখব। এখন হচ্ছে যদি আমার কোনো এক্সেপশন থাকে আমি ডিফল্ট এখানে কি করব? এই এক্সেপশনটা জাস্ট এখানে শো করে দিব বা এখানে এই অ্যাপ্লিকেশনটাকে আটকাই দিব। তো আমি এখন কি করব? আমি var রেজাল্ট ইকুয়াল নিলাম আমার যে ডিবি কনটেক্সট আছে, ডিবি কনটেক্সট ডট, যেহেতু আমি এমপ্লয়িটা ডিবি কনটেক্সটের মধ্যে অ্যাড করে দিয়েছি, আমি এখন এমপ্লয়ি দিলে ডিবি কনটেক্সট ডট এমপ্লয়িটা আমি অ্যাক্সেস করতে পারবো ডট টু লিস্ট অ্যাসিঙ্ক। অ্যাসিঙ্ক নিলে কি হবে? আমি এখানে মাল্টিপল রেজাল্ট যখন কোয়েরি এখানে এক্সিকিউট হবে, অ্যাসিঙ্ক যদি আমি ইউজ করি এর সুবিধা হচ্ছে আমার এই অ্যাকশনটা বা এই কোডটা অ্যাসিনক্রোনাস ভাবে চলবে। অর্থাৎ আমার যদি কোনো জায়গায় অন্য একটা কোড এক্সিকিউট হতে সময় লাগে বা এই কোডটা এক্সিকিউট হতে আমার যদি সময় লাগে, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা অন্য কোড এক্সিকিউট করার জন্য ওয়েট করবে না, অর্থাৎ সে প্যারালালি সবগুলো কোড সে এক্সিকিউট করবে। এই জন্য আমি কি করব? এখানে অবশ্যই অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট ইউজ করব। তো আমি যদি এখানে অ্যাওয়েট দেই, আমি দেখবো যে উপরে অটোমেটিক্যালি অ্যাসিঙ্ক ইম্পোর্ট হয়ে যাবে। আমি এখানে কি করতে পারি? আমি যে এমপ্লয়ি যে লিস্টটা নিব, আমি এটা আই এনামেরেবল এর ভিতরে আমি কি নিব? এমপ্লয়িজ। ওকে, নেয়ার পর আমি এই এমপ্লয়িজকে এখানে গেট করব, অর্থাৎ এমপ্লয়িজ ইকুয়াল ডিবি কনটেক্সট ডট এমপ্লয়ি ডট টু লিস্ট এবং ফাইনালি আমি রিটার্ন করব হচ্ছে এমপ্লয়িজ। এর মাঝখানে যদি আমার অ্যাপ্লিকেশনে কোনো ইরর আসে তাহলে আপাতত এই অ্যাপ্লিকেশনের ইররটা এখানে ক্যাচ ব্লকে এসে ক্রাশ করবে, কারণ আমরা কোনো ডিসপ্লে মেসেজ বা ইররের জন্য কি ইরর আসছে আমরা এই মেসেজগুলো হ্যান্ডেল করিনি। আমরা একটা ক্লাস ক্রিয়েট করব যেটা দিয়ে ইরর মেসেজগুলো আমরা শো করাতে পারি, তখন আমরা এটা এখানে কল করব। ওকে, এখন আমি কোথায় যাব? আমি ইন্ডেক্স যে ভিউ আছে এখানে গিয়ে আমি কি লিখবো? @মডেল, অর্থাৎ আমার এখানে কোন মডেল থেকে ডাটা আসবে সেটা আমি এখানে লিখব। আমার মডেল হচ্ছে এমপ্লয়ি মডেল, তাহলে এমপ্লয়ি মডেলের যে নেম স্পেস সেটা আমি এখানে চিনাই দেব আই এনুমেরেবল এমপ্লয়িজ ফার্স্ট ওয়েব অ্যাপ ডট মডেল এমপ্লয়ি। আমার এই মডেল থেকে আমি ডাটা নিয়ে আসব। এখানে হচ্ছে আমার কি কি থাকবে? আইডি থাকবে, নেম থাকবে, ইমেল থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, এজ থাকবে, স্যালারি থাকবে। ওকে,
আমি যেহেতু ডাটা এখন কন্ট্রোলার থেকে পাস করে দিয়েছি, আমার লিস্ট অফ এমপ্লয়িজ আমি এখানে পাস করে দিয়েছি, তাহলে আমি চাইলে এখানে একটা কন্ডিশন দিয়ে চেক দিতে পারি। সেটা হচ্ছে আমি এইচটিএমএল এর মধ্যে সি শার্প কোড কিভাবে লিখবো, আমি দিয়ে যদি লিখি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে আমার যে কোডটা সেটা কাজ করবে হচ্ছে সি শার্পের কোড হিসাবে। অর্থাৎ সিএস এইচটিএমএল এর ভিতরে যদি আমি সি শার্প কোড লিখতে যাই তাহলে আমাকে দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি শুরুতে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, ইফ মডেল ইজ নট নাল, অর্থাৎ মডেল যদি আমার নট নাল হয় অথবা মডেলের ভিতরে যদি আমার ডাটা থাকে, সেই ক্ষেত্রে আমি ভিতরের যে ব্লকটা আছে, ভিতরের যে কোডটা আছে সেটা এক্সিকিউট করব। ওকে, তাহলে আমি এই কন্ডিশনটা দিয়ে দিলাম। এখন এখানে আমি কি করব, ফর ইচ বার এমপ্লয়ি ইন মডেল, অর্থাৎ এমপ্লয়ি, আমরা এর আগে যে ফর ইচ লুপ দেখেছি সেখানে আমরা দেখেছিলাম যে আমরা লিস্ট থেকে একটা একটা করে ডাটা নিয়ে প্রথমে ভেরিয়েবলে রাখবো, এরপরে ওই ডাটার যেই অপারেশন সেটা আমরা কমপ্লিট করব, করে পরে ডাটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে এই এমপ্লয়ি যে ভেরিয়েবল সেখানে রাখবে। ওকে, আমরা চাইলে এখানে ডিরেক্টলি কিভাবে এখানে ভ্যালুটা দেখাতে পারি, সেটা হচ্ছে এমপ্লয়ি ডট আইডি ইএমপি, যেহেতু আমরা এই এমপ্লয়ির আমরা লুপ চালিয়েছি হচ্ছে এমপ্লয়ি দিয়ে, ইএমপি দিয়ে আমরা এটাকে এমপ্লয়ি করে দিচ্ছি এমপ্লয়ি, তাহলে আমার এখানে ভ্যালু দেখাবে হচ্ছে এমপ্লয়ি ডট আইডি, নেমের জায়গায় আসবে হচ্ছে এমপ্লয়ি ডট নেম। আমরা এইভাবে সবগুলো ভ্যালু এখানে শো করতে পারি। আরেকভাবে আমরা যদি এই ভ্যালুটা আরেকভাবে শো করাই, সেটা হচ্ছে html ডট ডিসপ্লে ফর্ম। এটা হচ্ছে, এটা দিয়ে কি ডিসপ্লে করে, এটা দিয়ে html আকারে কোনো মডেলের ভ্যালু html আকারে ডিসপ্লে করে। তাহলে আমরা এখানে কি দেব, এমপ্লয়ি বা মডেল আইটেম, আমরা যদি এটাকে দেই হচ্ছে মডেল আইটেম বা এমপ্লয়ি মডেল আইটেম, এখানে আমরা দিব হচ্ছে আইটেম ডট এমপ্লয়ি ডট ইমেল। ওকে, এইটা কি, এটা হচ্ছে যখন আমার এই ফর ইচ লুপটা চলছে তখন আমি যদি মডেল আইটেমের ভিতরে ধরি, মডেল আইটেম হচ্ছে আমার আই এনামেরেবল এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ির যে লিস্ট আসবে সেখান থেকে আমার এই মডেল আইটেমের মধ্যে আমি এমপ্লয়িগুলো পাবো, সেইখান থেকে আমি এই যে এমপ্লয়ি আছে এই এমপ্লয়ির ইমেলটা এইখানে ডিসপ্লে করব। এটা হচ্ছে ডিসপ্লে ফর দিয়ে আমরা কি করতে পারি, এইচটিএমএল কন্টেন্ট জেনারেট করতে পারি বা শো করতে পারি। সেক্ষেত্রে আমি কপি করে বাকিগুলো দিয়ে দিলাম, এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট, এমপ্লয়ি ডট এজ, এমপ্লয়ি ডট স্যালারি। এবং আমরা এখানে দেখেছি যে আমরা এইচটিএমএল এর জন্য এখানে ফিক্সড আইডি রেখেছি, আইডি, নেম, ইমেল, ডিপার্টমেন্ট, এজ, স্যালারি, এগুলো আমরা ফিক্সড করে রেখেছি। আমরা চাইলে এইগুলো ডিসপ্লে নেম ফর দিয়ে আমরা মডেল নেম থেকে এগুলো দেখাতে পারি, অর্থাৎ ডিসপ্লে নেম ফর মডেল ডট আইডি, মডেল ডট নেম, মডেল ডট ইমেল, মডেল ডট ডিপার্টমেন্ট, মডেল ডট এজ, মডেল ডট স্যালারি। এখন যদি আমি রান করি, আমি দেখবো যে এর আগে আমার এখানে একটা রো ছিল নেম, ইমেল, ডিপার্টমেন্ট, এটা হচ্ছে একটা এমটি রো ছিল। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে আমি কি দেখবো, এখানে এই রোটা থাকবে না। কারণ কি, আমার এই এমপ্লয়ি টেবিলে আমি যদি ডাটাবেজে যাই, সিলেক্ট করি, তাহলে আমি দেখবো যে আমার এই টেবিলে কোনো ডাটা নেই, অর্থাৎ এটা আমার ফাঁকা একটা টেবিল। যার কারণে আমার এই এমপ্লয়ি যে পেজটা আছে, আমি যদি এমপ্লয়ি পেজটা রিফ্রেশ দেই, ডাটা না থাকলে অবশ্যই আমার এই ফর ইচ লুপটাতে যাবে না। কারণ আমি এখানে দেখেছি মডেল ডট ইজ নট নাল এবং মডেল ডট এনি দিলে বোঝাবে আমার এই মডেলে কোনো ডাটা আছে কিনা। যেহেতু কোনো ডাটা নেই, আমার এখানে যাবে না। এখন যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি, আমি এখান থেকে ডাটা অ্যাড করতে পারবো। তো আমরা পরের ভিডিওতে এই অ্যাড অ্যাকশনটা নিয়ে কাজ করব। তার আগে আমরা যেটা করি, এই ভিডিওতে আমরা কি করব, এই ভিডিওতে আমরা জাস্ট এখানে একটা অ্যাকশন রেজাল্ট রিটার্ন করব, সেটা হচ্ছে পাবলিক অ্যাকশন রেজাল্ট
ক্রিয়েট, এবং এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যাড ভিউ, রেজল্ট ভিউ, আমি এখানে এমটি নিব উইদাউট মডেল, যেহেতু আমরা মডেলের এই জিনিসগুলো ম্যানুয়ালি ক্রিয়েট করে দেখব। তাহলে আমার এরকম একটা ভিউ ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা আবার রান করি, আমি দেখব যে আমার যে 404 এররটা আসছিল, এর কারণ হচ্ছে আমার এই ভিউটা এক্সিস্ট ছিল না। আমি যে ক্রিয়েট ভিউয়ে যাচ্ছিলাম, আমার এই ভিউটা ছিল না। এখন যদি আমি রিফ্রেশ করি, আমার এই ক্রিয়েট পেজটা চলে এসেছে। তো আমি এটার টাইটেল দিলাম হচ্ছে ক্রিয়েট এমপ্লয়ি। এটা হচ্ছে আমার টাইটেল বারে শো করবে। এখানে যেটা আমি দিব সেটা হচ্ছে উপরের টাইটেল বারে শো করবে, এবং আমি এখানেও চেঞ্জ করে দিলাম হচ্ছে ক্রিয়েট এমপ্লয়ি। তো পরের ভিডিওতে আমরা এই ভ্যালিডেশন দেখব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।